ধরুন জুলাই মাসের গরমের দমবন্ধ কলকাতার একটি বিকেল। ছকে বাঁধা মধ্যবিত্ত নিয়মে যাকে সাফল্য বলে, সেই ফর্মুলায় বিশেষ কিছুই না করে উঠতে পারা সাধারণ একটি মানুষ বসের চোখ রাঙানি মাখা একটি লম্বা গতানুগতিক দিনের শেষে ট্রামে বাসে ঝুলে গলদঘর্ম হয়ে সহযাত্রীদের অকারণ অপমান হজম করে বিরক্ত ক্লান্ত হয়ে বাড়ি ঢোকার পথে হঠাৎ দেখতে পেলেন সন্ধ্যাকাশে কালবৈশাখীর মেঘ। কালবৈশাখীর জানান দেওয়া মৃদু মন্দ বাতাসের সাথে দূর থেকে ভেসে আসা একটা সুর। সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো, গোধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ তো, বেশ তো, বেশ তো। আর তার সাথে হঠাৎ করে মনটা ভালো হয়ে যাওয়া, মনে হওয়া এই জীবনের সবটুকু ফেলে দেওয়ার মতো নয়, এর এখনো একটা মানে আছে। অথবা ধরুন বাইরে গনগনে দুপুর, সছিদ্র জানলা দরজা বন্ধ করে ভিজে গামছা টাঙানো, রোদের আভা লাল গামছা ভেদ করে ঢুকছে ঈষৎ। মাটিতে জলে মোছা মাদুরে শুয়ে বাঙালি শিশু, আসছে না ঘুম। কখন যেন ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে আছেন সাদা ধুতি শার্টের একটা বাঙালি সুর। হাত পাখা দোলাতে থাকা মায়ের গলা দিয়ে তিনি বেরিয়ে আসছেন প্রশান্তির অবসাদ নিয়ে। ঘরে নামছে নিঝুম সন্ধ্যা। ভুলে যায় ভুলায় যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যা। ক্লান্ত পাখিরা পথ ভুলে গিয়ে কি করবে শেষ পর্যন্ত, সে প্রশ্ন একটু সামান্য জাগছেও মনে। যদিও কথা বোঝার কথা নয় সে বয়সে, কিন্তু পাখি তো খুব চেনা লোক। বাতাবি গাছে থাকে, রোজ উঠোনে জিরোতে আসে। কেন জানা নেই, ওদের জন্য মনটা খুব কেমন করছে। সুরটা ক্রমশ ঘুম বুনছে, ঘুম পাড়িয়ে দিচ্ছে, ঘুমোতে যাচ্ছে সুরটা। আমাদের ছোটবেলায় বাংলা পরীক্ষায় নিয়মিত ছিল ভাব সম্প্রসারণ। সেরকমই একটি ভাব সম্প্রসারণ যদি হয় বাঙালির প্রাণের আরাম ও মনের শান্তি, তার 5 নম্বরের উত্তর হতে পারে এ দুটো নাগরিক রূপকথা। আর যদি এই প্রশ্নের জন্য ধার্য হয় 1 নম্বর, তবে তার উত্তর হবে অতি অবশ্যই এই দুটি রূপকথার নায়ক। হাতা গোটানো সাদা বাংলা শার্ট, সাদা ধুতি, কালো ফ্রেমের চশমা, ব্যাক ব্রাশ করা চুল, অসামান্য কণ্ঠের জাদুকর সুরের বরপুত্র হেমন্ত মুখোপাধ্যায়। জীবনপুরের পথিক রে ভাই, কোনো দেশে স্বাধীন নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। 1920 সালের 16ই জুন কাশীতে জন্মেছিলেন বাংলা গানের এই প্রথিতযশা শিল্পী। ছেলেবেলাটা কেটেছে জয়নগরের বহরু গ্রামে 3 ভাই আর একমাত্র বোন নীলিমার সাথে। বাবা ছোট চাকরি করতেন, মা হাসি মুখে 4 ছেলে মেয়েকে নিয়ে সামলাতেন সংসার। 4 ছেলে 1 মেয়ের দ্বিতীয় হেমন্তকে নিয়ে ছোট থেকেই বাবা কালিদাস মুখোপাধ্যায়ের অনেক আশা। 14 পুরুষের ভিটে বহরু গ্রাম ছেড়ে কালিদাস পরিবার নিয়ে উঠেছিলেন ভবানীপুরের 26/2A রূপনারায়ণ নন্দন লেনে। 2 ঘরের বাড়ি, ম্যাকেনিন ম্যাকেনজির সাধারণ কেরানি কালিদাস। টানাটানি সংসার। মিত্র ইনস্টিটিউশনের মতো বেশি মাইনের স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার ছিল না, কিন্তু মেজ ছেলের পড়াশোনায় আগ্রহ দেখে স্কুল কর্তৃপক্ষকে ধরে টরে হাফিতে কোনো ক্রমে ভর্তি করেছিলেন সেই স্কুলে।
ছেলে পড়াশোনায় ছিল ভালোই, কিন্তু সমস্যাটা হলো ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার ঠিক 3 মাস আগে স্কুল থেকে একেবারে তাড়িয়ে দেওয়া হলো তাকে। তার মূলেও কিন্তু সেই গান। টিফিন টাইমে কালিদাসবাবুর মেজ ছেলে টেবিল বাজিয়ে গান গাইছিলেন। সেই গান শুনে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই এসে বললেন, যাও, স্কুলের খাতা থেকে নাম কেটে দিলাম, এবার গান গেয়ে বেড়াও। ফাইনাল পরীক্ষার তখন মাত্র 3 মাস বাকি। অবশেষে কালিদাসবাবু স্কুলে গিয়ে হেডমাস্টার মশাই, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই সকলের প্রায় হাতে পায়ে ধরে সে যাত্রায় ছেলেকে রক্ষা করলেন। স্কুলে পড়াকালীন আলাপ হয় বন্ধু শ্যামসুন্দরের সঙ্গে, যার বাড়িতে তবলা, হারমোনিয়াম আর ছিল অসংখ্য রেকর্ড। এই রেকর্ডের গান শুনতে শুনতে আর সেই গান হারমোনিয়ামে তুলে গাইতে পারার ক্রমভ্যাসে একদিন তিনি নিজে আবিষ্কার করলেন যে কোনো সুর একবার শুনলেই চুম্বকের মতো তার গলায় উঠে আসছে। কিন্তু স্কুলে প্রাইজ ডিস্ট্রিবিউশনের দিন যে ফাংশন হতো তাতে তার সুযোগ হতো না। এই দেখে তার ঘনিষ্ঠতম বন্ধু এবং আগামীর বিখ্যাত কবি সুভাষ মুখোপাধ্যায় তাকে নিয়ে যান অল ইন্ডিয়া রেডিওতে অডিশনের জন্য। তখন যার নাম ছিল ব্রডকাস্টিং কর্পোরেশন, আর ঠিকানা 1 নম্বর গার্স্টিন প্লেস। অডিশন হলো, তার 3 মাস পরে বাড়িতে চিঠি এলো, এবার রেকর্ডিং। সব ঠিকই ছিল, কিন্তু বাবাকে রাজি করানোটাই তার কাছে ছিল সবচেয়ে বড় পরীক্ষা। যাই হোক, শেষে বাবাকে রাজি করিয়েছিলেন মা কিরণবালা দেবী। কিন্তু রেকর্ডিংয়ে গান কি গাওয়া হবে? পরিত্রাতা সেই সুভাষ মুখোপাধ্যায়। তিনি হেমন্তের অনুরোধে রাতারাতি লিখে ফেললেন একটি নতুন গান, আর দ্বিতীয় গানটি ছিল ভাটিয়ালি। রেকর্ডিং হলো এবং প্রথম রেকর্ডিং থেকেই বলা শুরু হলো, এ তো পুরো পঙ্কজ, এবং তার নাম হয়ে গেল ছোট পঙ্কজ। এরপর প্রথম বিভাগে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করে যাদবপুর ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলেন হেমন্ত। বাবার বন্ধু শান্তি বসুর মাধ্যমে এ সময় পরিচয় হলো শৈলেশ দাশগুপ্তর সঙ্গে। শৈলেশ দাশগুপ্ত তখন কলম্বিয়া রেকর্ড কোম্পানির নামকরা সুরকার। গান শুনে হেমন্তের রেকর্ড করালেন শৈলেশবাবু, আর সেই রেকর্ড 15 দিনের মধ্যেই বাজারে চলে এলো। সেটা 1937 সালের ডিসেম্বর মাস। আসুন সেই রেকর্ডের একটা গানের কিছুটা নমুনা আপনাদের শোনাই। বল গো বল মোরে, বল গো বল মোরে, আমার যত না বলা কথা শুনিলে কেমন করে, বল গো বল মোরে, আমার যত না বলা কথা শুনিলে কেমন করে। 1940 সালে মুক্তিপ্রাপ্ত হয় নিমাই সন্ন্যাস ছবি, এবং এই ছবিতে নেপথ্য গায়ক হিসাবে হেমন্ত মুখোপাধ্যায়ের আবির্ভাব ঘটে। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস, এবং ছবির সঙ্গীত পরিচালক ছিলেন হরিপ্রসন্ন দাস। এই ছবিতে প্লেব্যাক ছাড়াও হেমন্তের কাছে সুযোগ আসে সঙ্গীত পরিচালনার সহকারীর কাজের, এবং এই সময় এলো হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। তিনি লিখছেন, এই সময় থেকে আমি আমার গানের স্টাইলের সম্বন্ধে সচেতন হলাম। গোড়াতে আমি পঙ্কজদাকে অনুকরণ করে গান গাইতাম, সেই ছাপটি আমাকে এতদিন এগিয়ে নিয়ে এসেছে। কিন্তু আর তো পরের পোশাক পরে ঘুরে বেড়ানো চলে না, নিজের পোশাক না হলে চিনবে কি করে লোক? তাই নিজস্ব একটা ভঙ্গির দিকে নজর দিলাম।
প্রথমে নজর দিলাম গানের উচ্চারণের দিকে। খুব স্পষ্ট হওয়া চাই, আর সেই সঙ্গে চাই মিষ্টত্ব, যা মানুষকে আকৃষ্ট করবে। এসব আস্তে আস্তে রপ্ত করলাম। উচ্চারণের ব্যাপারে অবশ্য আমি গোড়া থেকেই খুব সজাগ। উচ্চারণটা যেমন সঠিক হওয়া উচিত, ঠিক সেই সঙ্গে দেখতে হবে যেন স্বাভাবিকতা হ্রাস না পায়। এই সব দিকে তখন খুব নজর দিতে লাগলাম। আর এই করতে করতে নিজের একটা স্টাইল এসে গেল, সম্পূর্ণ নিজস্ব স্টাইল। হেমন্ত কণ্ঠের সূচনা হলো তখন থেকে। বাংলা আধুনিক গানের আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, বিশেষত 90 দশকের বাংলা আধুনিক গানের কবি সুমন, মানে সুমন চট্টোপাধ্যায়, তিনিও কিন্তু বারে বারে তার নানান ইন্টারভিউতে এবং তার লেখায় কথা বলেছেন যে হেমন্ত মুখোপাধ্যায় বাংলা গানের যে সবচেয়ে বড় বিপ্লবটা ঘটিয়েছিলেন সেটি সুরে নয়, উচ্চারণে। 1951 সালের মার্চ মাস পরিচালক হেমেন গুপ্ত বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ ছবির মিউজিক করার জন্য প্রথম হেমন্ত মুখোপাধ্যায়কে মুম্বাই নিয়ে যান। অভিনয়ে পৃথ্বীরাজ কাপুর, গীতা বালি, প্রদীপ কুমার, ভরত ভূষণ। আনন্দমঠ মুক্তি পায় 1952 সালে। আর ওই একটি ছবিতেই নিজের জাত চিনিয়ে দিলেন হেমন্ত মুখোপাধ্যায়। পড়লেন বিখ্যাত প্রযোজক শশধর মুখার্জির নজরে। শশধর মুখার্জি তখন ফিল্মিস্তানের সর্বময় কর্তা। হেমন্ত মুখোপাধ্যায়কে তিনি ফিল্মিস্তানে পাকাপাকিভাবে চাকরি দিলেন। আর 5টা অফিসের মতোই ফিল্মিস্তানে ছিল 11টা থেকে 5টা অবধি নিয়মিত হাজিরা দেওয়ার অফিসের চাকরি। এরপর বেশ কয়েক বছর ফিল্মিস্তানের সুরকার হয়ে কাজ করেন উনি। যে ছবিগুলো করেছিলেন তার গানগুলো জনপ্রিয়তা পেলেও ছবি চলেনি। তাই সাফল্য বলতে যা বোঝায় তা কিন্তু তার তখনও অধরা। এরকম বেশ কিছু ছবি হওয়ার পরে উনি ঠিক করলেন না, কলকাতায় ফিরে যাবেন, মুম্বাই তার জায়গা নয়। সে কথা জানিয়েও দিলেন, কিন্তু শশধর মুখার্জি সায় দিলেন না। একটা সাফল্য না দিয়ে তিনি কিছুতেই হেমন্তকে কলকাতায় ফিরে যেতে দেবেন না। তিনি বললেন, আমি তোমাকে এখানে এনেছি, হেমেনবাবু তোমাকে আনলেও আমি না নিলে তুমি ঢুকতে পারতে না ফিল্মিস্তানে। আর সেটা তোমার মুখ দেখে করিনি, তোমার গলা ভালো, তুমি গান গাও ভালো, আমার বিশ্বাস তুমি পারবে। আমার এই বিশ্বাসকে তুমি ভেঙে দিও না। তুমি চলে গেলে তুমি তো হারবে না, হেরে যাব আমি, আর সে আমি হতে দিতে চাই না। একটা ছবি হিট দিয়ে তুমি যেখানে খুশি চলে যাও, আমি বাধা দেব না, কিন্তু তার আগে তোমাকে আমি এক পাও নড়তে দেব না। এই হিট বা সাফল্য এলো, এবং ঐতিহাসিকভাবে এলো আর 2 বছর পর। 1954 সাল তৈরি হলো নাগিন। প্রযোজক মহেন্দ্র শাহ, পরিচালক নন্দলাল জসবন্তলাল। গানগুলো শুরু থেকেই জনপ্রিয়তা পেলেও ছবিটা কিন্তু প্রথম 3 সপ্তাহ চলেনি। কিন্তু 4র্থ সপ্তাহ থেকে পুরো ব্যাপারটাই ঘুরে গেল। এক একটা হলের সামনে ছবি দেখার জন্য জনস্রোত। শয়ে শয়ে মানুষ রাত দিন জেগে টিকিটের লাইনে দাঁড়িয়ে আছে, মিছিলের মতো দেখতে যাচ্ছে ছবি। নাগিন ইতিহাস তৈরি করল এবং জন্ম দিল এক নতুন সুপারস্টারের, হেমন্ত কুমার। তখন হেমন্ত মুখোপাধ্যায়ের মূল সহকারী রবি, এবং নাগিনের ওই বিখ্যাত যে সাপের বিলের যে সুরটা, সেটি ক্লে ভায়োলিনে বাজিয়েছিলেন কল্যাণজি, যিনি পরে কল্যাণজি আনন্দজি এই জুটিতে অত্যন্ত নাম করেন। এই 1954, 55, 56 এই সময়টি হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীতের জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়।
নাগিনের সাফল্যের পর হেমন্ত মুখোপাধ্যায় যখন মুম্বাইয়ের ব্যস্ততম সঙ্গীত পরিচালক, তখন কলকাতা থেকে পরিচালক সুধীর মুখোপাধ্যায় এসে ধরলেন তার পরবর্তী ছবিতে সুর দিতে হবে। হেমন্ত মুখোপাধ্যায়ের তখন সময় একেবারে নেই, কিন্তু তবুও এত করে অনুরোধ করায় 5,000 টাকায় উনি রাজি হলেন এবং 2 দিনের মধ্যে ছবির সুর এবং 1 রাতের মধ্যে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক হলো। ছবিটি সাপমোচন, যার হাত ধরে বাংলা ছবির সঙ্গীত জগতেও শুরু হলো হেমন্ত মুখোপাধ্যায়ের জয়যাত্রা এবং শুরু হলো বাংলা চলচ্চিত্র সঙ্গীত মাধ্যমের এক নতুন রূপকথার। তুমি যে গো সুখ তারা, সুরে আকাশে তুমি যে গো সুখ তারা। বিএজিসির এই বৃহত্তর পরিবারের এক সদস্য হিসেবে আমার সৌভাগ্য হয়েছে ভানু বন্দ্যোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র পিনাকি বন্দ্যোপাধ্যায়, আমাদের সকলের প্রিয় পিনাকিদার সাথে পরিচয়ের। হয়তো সমবয়সী হবার কারণেই ভানু বন্দ্যোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন গভীর বন্ধু। পিনাকিদার কাছে সেই সময় খুব কাছ থেকে দেখতে পাওয়া মানুষটি সম্বন্ধে কিছু গল্প জানতে চেয়েছিলাম। পিনাকিদা তার সেই অসাধারণ অভিজ্ঞতার কিছুটা আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। শুনুন। হেমন্ত কাকুকে ছোটবেলার থেকেই দেখে আসছি। ধুতি শার্ট পরা একজন লম্বা ভদ্রলোক। খুবই কম লোক ধুতি শার্ট পরতেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে। আমার বাবা পরতেন, সেই জন্য ওটা চোখে লেগেছিল। বাকি সকলে ধুতি পাঞ্জাবি পরত। বরাবরই দেখতাম খুব চুপচাপ। আমার বাবার সঙ্গে খুবই ভালো রিলেশনশিপটা ছিল। আমাদের বাড়িতে আসতেন, ওয়ান অফ দ্য ভেরি ফিউ যিনি ফ্যামিলি নিয়ে আসতেন। বাড়িতে অনেকেও আসলেও এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির লোকেরা এসে খাওয়া দাওয়া করছে, লাঞ্চ হচ্ছে, ডিনার হচ্ছে, সেটা খুব একটা চল তখনকার দিনে কলকাতার ইন্ডাস্ট্রিতে ছিল না। কিন্তু হেমন্ত কাকু এবং ওনার ফ্যামিলি ওয়াজ ওয়ান অফ দ্য এক্সেপশন। অলওয়েজ একটা অন্টুরাজ নিয়ে ঘোরাফেরা করতেন উনি। বাবাকে বলতেন কই মাছ খাওয়ালি না অনেকদিন, তো তখন আসতেন। তো সবসময় যারা সঙ্গে থাকতেন, ওনার ওয়াইফ থাকতেন এবং 3-4 জন ওনার ওয়াইফের বোন থাকতেন। সবসময় শালী পরিব্রত হয়ে থাকতেন। উল্টো রথ পত্রিকা, একটা সিনেমার পত্রিকা, নাম দিয়েছিল শালীবাহন হেমন্ত মুখোপাধ্যায়। তো পরের দিকে যখন দেখেছি লেট 60s আর্লি 70s এই আগের যেগুলি কথা বললাম সেগুলি আর্লি 50s বা 60s, আর্লি 60s এর কথা। লেট 60s 70s সময় দেখতাম মোটামুটি অজিত চ্যাটার্জি বলে একজন কমেডিয়ান ছিল, হেমন্ত কাকুর ভীষণ ক্লোজ বন্ধু। আরেকজন ছিলেন সমরেশ রায়। সমরেশ রায়ের অনেক ছবিতেই হেমন্ত কাকু যখন মিউজিক দিতেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন। হিন্দিতে যেমন হেমন্ত মুখার্জি অ্যাসিস্ট্যান্ট ছিল রবি, তেমনি বাংলায় কয়েকটাতে বেলা মুখার্জি ছিল, কয়েকটাতে বোধহয় অমল মুখার্জি ওনার ভাই, তিনিও ছিলেন। কিন্তু মেইনলি ইট ইজ ভি বালসারা অথবা সমরেশ রায়। বালসারার সঙ্গে ওনার রিলেশনশিপ অনেক দিনের বলেই জানি। ইউটিউবে খুঁজলে আপনারা পাবেন একটা জায়গায় যে বালসারাকে হেমন্ত বলছে, হ্যাঁ শোনাও কিছু ধুন শোনাও। তো বসে বসে একটার পর একটা অর্গানে বাজিয়ে বাজিয়ে বালসারা শোনাচ্ছে। এখানেই আমি শুনেছিলাম বালসারাকে হেমন্ত বলছে, হ্যাঁ ওই গানটা ইয়াদ কিয়া দিল নে কাহা হো তুম পতিতার, আমার খুব ফেভারিট গান, সেটা বলতো জয় কিষাণ এই শুটটা করেছিল। এমনি বলেছি যে বেশ চুপচাপ ছিলেন, খুব একটা কথাবার্তা বলতেন না। আমি কখনো হাই নোটে কখনো কথা বলতে দেখিনি, যে খুব হই হই করে কথা বলা বা কিছু একটু রেগে গিয়ে। জেনারেলি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির লোকজনদের একটা স্টাইল আছে যে যখন ওনারা কোথায় যান ওনারাই কথা বলেন, দে উড ডমিনেট দ্য কনভারসেশন। সেটা অবশ্য খানিকটা পাবলিকেরও প্রেশার আছে, কারণ পাবলিক চায় যে উনি কিছু বলুন। হেমন্ত খুব একটা কিছু সবসময় বলতেন না।
আমি একবার খালি দেখেছি একটা রিহার্সাল হচ্ছিল ওনার বাড়িতে। রিহার্সালে একটা একজন ওয়েল নোন গায়ক সিঙ্গার, তিনি ঠিক হচ্ছে না টপ্পাটা। তো দেখলাম বেরিয়ে এসে বলছে, হ্যাঁ এই টপ্পা আমাকে দেউলিয়া করে দিল রে। কিন্তু মানে কখনো এগেন আমি খুব একটা হাই নোটে কখনো রেগে গিয়ে বা ওরকম ভাবে কখনো কথা বলতে শিখিনি। মানে উনি যখনই চলাফেরা করতেন ওনার একটু অ্যালার্জি প্রবলেম ছিল, মুখে অনেক সময় লাল হয়ে থাকতো। তো অনেক লোককে কমেন্ট করতে এসেছে, হ্যাঁ নিশ্চয়ই ড্রিঙ্ক করে বসে আছে। সো বাট হি ডিড নট ড্রিঙ্ক মাচ। এমনি আমাদের সঙ্গে ছোট ছোট কতগুলি ইনসিডেন্সেস আছে। 1969 আমার বোন বম্বে বেড়াতে গেছিল। তো বাবা বলে দিয়েছিলেন যে হ্যাঁ হেমন্ত একটু দেখিস আমার বোনকে, মেয়েকে। সো আমার বোন বলতো রোজই হেমন্ত কাকু এসে বসে থাকতো। আর মানে again he didn't really have much to talk with আমার বোন। তখন she is only 16-17, কিন্তু তখন থেকেই they became very close। এরপরে ওই যে অন্টুরাজের কথা বলছি, আগে উনি অন্টুরাজ নিয়ে ঘোরাফেরা করতেন। পরের দিকে 70s আমি দেখেছি আমার বোন এবং ওনার পুত্রবধূ মৌসুমী, এরা দুজন সবসময় ঘুরে বেড়াতেন ওদের সঙ্গে। আমার বোনের কাছে, এবং শুধু ঘুরে বেরিয়ে কথাবার্তা বলার জন্যও না, উনি খুব চিঠি লিখতেন আমার বোনকে, অনেক চিঠি আছে। she has tons of letters from him over period of time। আমরা একবার একটা জিনিস মনে পড়ছে হঠাৎ আমার, যে আমরা একবার উনি লন্ডন যাচ্ছিলেন 72-তে বোধ হয়। তো আমরা ওনাকে বললাম যে হ্যাঁ যদি কাকু যদি কয়েকটা রেকর্ড এনে দেন লন্ডন থেকে। তো উনি এনে দিয়েছেন। দ্যাট ওয়াজ ভেরি সারপ্রাইজিং, যে দোকানে গিয়ে আমাদের লিস্ট বার করে দেখে 2টো রেকর্ড এনে দিয়েছিলেন। তো এনিওয়ে কতগুলি জিনিস ওনার দেখেছি যেগুলি আমার চোখে লেগে আছে এক্সপিরিয়েন্স ওয়াইজ। ওনার গানের রেকর্ডিং দেখেছি, এবং গানের রেকর্ডিংটা আমার খুব ফেভারিট জিনিস। বারবার করে রেকর্ড হচ্ছে, একজন মিউজিক চেঞ্জ করলো বা বললো একটু তাড়াতাড়ি করো কি স্লো করো, এই সমস্ত। ইটস এ রিয়েলি ফ্যান্টাস্টিক জিনিস টু। সিনেমার শুটিং যেমন বোরিং, তার ঠিক উল্টো গানের রেকর্ডিং ইজ সো ইন্টারেস্টিং। তো ওনার রেকর্ডিং দেখেছি। আমার বাবা একটা বই প্রডিউস করেছিলেন কাঞ্চন মূল্য বলে, তাতে নির্মলেন্দু চৌধুরীর সুর, তাতে হেমন্ত কাকুর কয়েকটা গান ছিল। সেই রেকর্ডিং শুনেছিলাম ইয়েতে গিয়ে, রেকর্ডিং স্টুডিওতে গিয়ে। এমনিতে তো আমরা ছোটবেলার থেকে খুব, তখন পাড়ায় বা হলে খুবই ফাংশন হতো, ভ্যারাইটি প্রোগ্রাম, অনেক সিঙ্গার এসে এটা বলছি আমি এগেন, যখন আমরা জেনারেলি আমাদের বাবা মার সঙ্গে ঘুরে বেড়াতাম সব সময় ছোটবেলায়, 50s and early 60s প্রচুর ফাংশনে যেতাম আমরা। প্রায় মাসে 2টো ফাংশনে তো যেতামই, এবং বেশিরভাগ এইসব ফাংশনে থাকতেন শ্যামল মিত্র বা উৎপলা সতীনাথ, মানবেন্দ্র মুখার্জি, এরা সকলে। হেমন্ত সন্ধ্যা থাকা মানে ইটস এ বিগ বাজেট ফাংশন। সেটা অত হতো না যতটা আদারদের নিয়ে হতো, অন্যদের নিয়ে হতো। মেইনলি সকলেই 4টে কি 5টা গান গাইতেন। হেমন্ত কাকু তখন 50s-60s ধরা বাঁধা ছিল 10-12টা, কারণ লোকে চাইতো যে উনি 10-12টা গান গাইবেন। পরের দিকে আমার মনে হচ্ছে আমার বোন বললো ঠিক বা কাকু ঠিক উঠে ঠিক 22টা গান গাইবে, এবং সেটা একটা ধরা বাঁধা ছিল। ওনার নিজের গ্রুপ নিয়ে উঠতেন উনি স্টেজে, এবং 22টা গান, এবং অলওয়েজ দ্য ফিনালি, শেষ গান ইজ অলওয়েজ দিনের শেষে ঘুমের দেশে। তো এনিওয়ে একটা লাস্ট আমার সঙ্গে আমার এনকাউন্টার, মানে আমার সঙ্গে ওনার দেখা হয়েছিল, সেটার কথা বলি শেষ করব। একবার ইটস অ্যাবাউট 70-71 নাগাদ হবে, আমরা ঠিক করলাম যে 3 পয়সার পালা দেখতে যাব। তো আমি, আমার বোন এবং মৌসুমী চ্যাটার্জি, আমাদের হেমন্ত কাকু তুলে নিলেন আমাদের বাড়ির থেকে টালিগঞ্জে। সেই টালিগঞ্জ থেকে শ্যামবাজার ড্রাইভ করে গেলেন। এরকম কুল ড্রাইভার আমি কখনো দেখিনি। বাকি পেছনে আমরা সবাই হই হই করতে করতে যাচ্ছি, হি ইজ জাস্ট টোটাল দ্য আলটিমেট কুল। পুরো সুন্দর চুপচাপ ড্রাইভ করে গেলেন। আমরা গিয়ে ওটা দেখলাম 3 পয়সার পালা, উইচ ওয়াজ
সাচ এ ফ্যান্টাস্টিক থিয়েটার। তারপরে স্টেজের পেছনে গিয়ে অজিতেশ ব্যানার্জিদের সঙ্গে কথা বলা হলো। আমার বোন এর আগে অতিথি বলে একটা তপন সিনেমার একটা সিনেমা, তাতে অভিনয় করেছিল। সো অজিতেশ ব্যানার্জি এবং রুদ্রপ্রসাদ সেনগুপ্ত দুজনেই ওটাতে ছিল। সো দে নিউ হার টু। সো ইট ওয়াজ নাইস, সবার সঙ্গে কথাবার্তা বলে। বাট দ্যাট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স আমার মানে মনের মধ্যে রয়েছে, যে ওনার সঙ্গে গেছিলাম 3 পয়সার পাল্লা দেখতে। এবার আসি আমার দ্বিতীয় অতিথির কথায়। আমার ছোটবেলার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের গান। বিকেলে খেলার মাঠ থেকে ফেরার সময় দূর থেকে ভেসে আসা বিবিধ ভারতীর সুরে, অথবা রবিবারের সন্ধেবেলায় কলকাতা দূরদর্শনে সপ্তপদী বা হারানো সুর বা সাপমোচন দেখার সূত্রে একান্নবর্তী পরিবারের সবাই মিলে একসাথে সময় কাটানো স্মৃতিসুধার যদি কোনো আবহ সঙ্গীত থাকে, তাহলে তা অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়ের। তারপর জীবনে মান্না দে এলেন অখিল বন্ধু, শ্যামল মিত্র, মানবেন্দ্র। তারপর ধীরে ধীরে হিন্দি গান, কিশোর, রফি, লতা, আশা, আরডি। তারপর কুমার শানু, সোনু নিগম, জীবনমুখী, সুমন, নচিকেতা, অঞ্জন, বাংলা ব্যান্ড। তারপর ধীরে ধীরে এলো ওয়েস্টার্ন মিউজিক, ব্রিটিশ ও আমেরিকান রক, পপ, ব্লুজ। এই সারা পৃথিবীর এত ধরনের এত রকমের সঙ্গীতের মাঝে ভীষণ প্রিয় কিন্তু অনেক দিন না পড়া, বুকশেলফের কোনো এক কোণায় লুকিয়ে থাকা কোনো একটা বইয়ের মতোই হেমন্ত মুখোপাধ্যায়ের গান মনের কোনো এক সুপ্ত কোণায় চলে গিয়েছিল, যার আবার আমার জীবনে প্রত্যাবর্তন হলো যে মানুষটির সান্নিধ্যে। তাকেই আপনারা বিএজিসি পরিবারের সকলেই চেনেন আর সকলেই ভীষণ ভালোবাসেন। আর আপনারা যারা শিকাগোর বাইরে থেকে আমাদের এই বিএজিসি রেডিওর বৃহত্তর পরিবারের সদস্য, আপনাদের সকলের সাথে আলাপ করিয়ে দিই অংশুমান চ্যাটার্জি, আমাদের সকলের প্রিয় বাচ্চুদার সাথে। বাচ্চুদা বহুদিন ধরে শিকাগোতে একটি মাসিক সাংগীতিক সন্ধ্যার মূল প্রাণ ও পরিচালক, যার নাম সুরধ্বনি। এই সুরধ্বনি সূত্রেই শিকাগোর সঙ্গীতপ্রিয় মানুষরা যারা পারফর্ম করতে ভালোবাসেন, তারা একটা নিয়মিত গানের চর্চা এবং তার সমমনস্ক মানুষদের সাথে ভাগ করে নেওয়ার একটা সুযোগ পান। আর যেটা খুব প্রাসঙ্গিক আজকের অনুষ্ঠানে, তা হলো হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ ছিল ঈশ্বর প্রদত্ত। তাই তার গান যাপন করার জন্য শুধুমাত্র কিন্তু ওই সুরের দখলই যথেষ্ট নয়, কণ্ঠ, উচ্চারণ এবং ভোকাল টেক্সচারটাও ভীষণ ভীষণ দরকারি। আমার মনে হয় সেই কারণেই বাচ্চুদার গলায় হেমন্ত সঙ্গীত একটা অন্য মাত্রা পায়। আসুন আপনাদের শোনাই আমাদের কথোপকথনের কিছু অংশ। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি অভিষেককে এই সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। 16ই জুন হেমন্ত মুখোপাধ্যায়ের 100 বছরের জন্মদিন। এটা একটা বিশেষ দিন। সেই মহৎ গায়ক ও সুরকারের উদ্দেশ্যে তার জন্মদিনে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। 60sটা ছিল বাংলা সিনেমা জগৎ ও গানের জগতের স্বর্ণযুগ। গানের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত তখন হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। এছাড়া উচ্চমানের গায়ক হিসেবে পরিচিত ছিলেন মান্না দে, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়। আর সিনেমা জগতে বলা বাহুল্য প্রথমেই আসে উত্তম কুমার ও সুচিত্রা সেনের নাম। তাছাড়া আরও কিছু উল্লেখযোগ্য নামের মধ্যে সৌমিত্র চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ, অনিল চট্টোপাধ্যায়। আমি নিজেকে ধন্য মনে করি, কারণ এদের সবাইকে কাছ থেকে দেখার ও শোনার সৌভাগ্য হয়েছিল বলে। একটু আগেই বলছিলাম যে আমার নিজের ব্যক্তিগত স্তরে হেমন্ত মুখোপাধ্যায়ের গান আবার নতুন করে ভালোবাসার পেছনে তোমার সান্নিধ্যের একটা বিশেষ অবদান আছে। তার কারণ অনেক গান আমি নতুন করে আবার
তোমার কাছে শুনেছি অনেকদিন পর। আমার মনে হয়েছে তোমার ভয়েস টেক্সচারে এই গানগুলো যেমন একটা আলাদা মাত্রা পায়, তেমনি বিশেষ করে হেমন্ত মুখোপাধ্যায়ের গান তুমি খুব ভালোবেসে করো। এ ব্যাপারে তুমি কি বলবে? আমাদের বাড়িতে গান বাজনার চর্চাটা খুবই ছিল, তাই ছোটবেলা থেকেই আমি গান ভালোবাসতাম ও গাইতামও। আমি হেমন্ত মুখোপাধ্যায়ের গান ভালোবাসতাম, তার কারণ হচ্ছে সবাই বলতো যে আমার গলায় ওর গান ভালো লাগে। ভয়েসটা ব্যারিটোন থাকার জন্যে হয়তো ওর গান স্যুট করতো গলায়। গায়ক হিসেবে তো তিনি অতুলনীয় অবশ্যই, কিন্তু সুরকার হিসেবেও হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান বাংলা সঙ্গীত জগতে অপরিসীম। সুরকার হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে তুমি যদি কিছু বলো। হেমন্তদার সুর ও গানের গলার তো তুলনাই নেই। সেই সঙ্গে আরেকটা জিনিস ভালো লাগতো তার সুরকারের দিকটা। সঙ্গীত পরিচালক হিসেবে তার প্রচুর নাম। 1956-এ নাগিন বলে হিন্দি মুভিটায় সুর দিয়ে বম্বেতে তিনি সুপ্রতিষ্ঠিত হলেন। বেস্ট মিউজিক ডিরেক্টরের অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তিনি। অনেক নতুন এক্সপেরিমেন্ট করেছেন গানের মধ্যে। একটা বাংলা গান নিশ্চয়ই অনেকের মনে আছে, এটা খুব সুন্দর গান। সেটা হচ্ছে শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বরসায়। গানটা এরকম এক লাইন গাইছে, শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বরসায়। এই গানটার একটা বিশেষত্ব হচ্ছে এই একই গানে তিনি ডিফারেন্ট স্কেলের ব্যবহার করেছিলেন। এটা আগে কিন্তু বাংলা আধুনিক গানে হয়নি। এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুবই কমন, অনেক হয়, কিন্তু এই গানটা সেই জন্য খুব জনপ্রিয় হয়েছিল। ব্যক্তিগতভাবে হেমন্ত মুখোপাধ্যায়ের সান্নিধ্য লাভের তোমার যে অভিজ্ঞতা, তার কিছুটা অবশ্যই জানতে চাইবো এবার। দেখো, সেই সময়টায় আমরা খুব ছোট, তাই তার সঙ্গে আলাপ বা গল্প করার সুযোগও ছিল না এবং আমার সে বয়সও ছিল না। কিন্তু তুমি যে বললে যে তার সান্নিধ্যে এসেছে কিনা, হ্যাঁ, সেটা আমার সৌভাগ্য প্রচুর হয়েছিল। সে সময় কলকাতায় প্রতি শীতকালে অনেক জলসা হতো। দক্ষিণ কলকাতায় আমার বাড়ি ছিল বালিগঞ্জে। সেই দক্ষিণ কলকাতায় তখন দুটো খুব বড় মিউজিক কনফারেন্স হতো। একটা হচ্ছে বালিগঞ্জ মিউজিক কনফারেন্স এবং আরেকটা হচ্ছে ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্স। বালিগঞ্জ মিউজিক কনফারেন্সটা হতো গড়িয়াহাট মার্কেটটা যেখানে, সেখানে একটা বড় মাঠ ছিল তখন। সেই মাঠটা আমাদের বাড়ির একেবারে লাগোয়া। তা প্রতি বছরই পাড়ার দাদারা এসে আমার বাবাকে ধরতো, সুধীরবাবু আপনার বাড়িটা দিতে হবে আর্টিস্ট বসানোর জন্য। আর বাবাও না করতে পারতেন না। আমাদের বাড়ির বাউন্ডারির যে পাঁচিলটা ছিল তার এক অংশ ভেঙে করিডোর তৈরি হতো। সেখান থেকে নিয়ে যাওয়া হতো আর্টিস্টদের ফাংশনের স্টেজে। 3 দিন কনফারেন্স হতো। ওই 3 দিন আমরা বাড়ির সদস্যরা নিজ গৃহে পরবাসী। সালটা ছিল 61। সেই সালে একটা সুপারহিট ছবি বেরিয়েছিল সপ্তপদী। সেটা আমার জীবনে প্রথম উত্তম সুচিত্রা সেনের মুভি। আমি তো সম্মোহিত হয়ে থাকি আর বারবার এই গানটা মনে আসে, এই পথ যদি না শেষ হয়। সে বছর মিউজিক কনফারেন্সের দিন হেমন্ত মুখোপাধ্যায় এসেছেন এবং আমাদের বাড়িতে বসে আছেন। স্টেজে যাবার আগে লিস্ট কম্পোজ করছেন কি কি গান গাইবেন।
তা তার সঙ্গে তবলাবাদক ছিলেন রামদাস বন্দ্যোপাধ্যায়। তিনি আবার আমার ঠিক পাশের বাড়িতে, আমাদের বাড়ির ঠিক পাশের বাড়ির লোক, নেবার। আমি তো উদ্গ্রীব হয়ে শুনছি তার গান, আর খালি ভাবছি উনি নিশ্চয়ই আমার প্রিয় গানটি করবেন। এবং ঠিক সেই সময় উনি আরম্ভ করলেন তার উদার্ত কণ্ঠে, এই পথ যদি না শেষ হয়। এরম রোম্যান্টিক ভয়েস আমি কম শুনেছি। সেই সময় একজন আমেরিকান সিঙ্গার খুব নাম করেছিলেন, হয়তো তোমরা জানো, তার নাম হচ্ছে প্যাট বুন। প্যাট বুন হ্যাড এ ব্যারিটোন ভয়েস। হেমন্তদাকে বাংলার প্যাট বুন বলা হতো। অসংখ্য ধন্যবাদ বাচ্চুদা। কিন্তু আমাদের এই কথোপকথন যদি হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান তোমার গলায় না শুনে শেষ হয়, তাহলে কিন্তু এই সম্পূর্ণ কথোপকথনটাই অসমাপ্ত থেকে যাবে। তাই তোমার পছন্দের একটা গান যদি তুমি আমাদের এই বিএলজিসি রেডিওর বৃহত্তর পরিবারের সাথে ভাগ করে নাও, খুব ভালো লাগবে। তুমি গান গাইতে অনুরোধ করছো, এতক্ষণ অনেক স্মৃতি রোমন্থন হলো, পুরনো দিনের কত কথা মনে পড়ে গেল। আনন্দ, পুরনো স্মৃতির আবেগে জড়ানো এই গানটা টেপ করেছি, বাজাও, হয়তো ভালো লাগবে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে।
অনুষ্ঠানের একদম শেষ ভাগে চলে এসেছি। শেষটা করি একটা নিজের গল্প বলে। জানেন, আমার জন্ম হয়েছিল একটা সাংগীতিক পরিবেশে, মূলত আমার মা এবং আমার মামা বাড়ির কল্যাণে। তখন একদম ছোটবেলায় গান শোনার একমাত্র উপায় ছিল একটা ছোট্ট রেডিও, যাতে প্রতিদিন রাতে হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, কিশোর কুমার, শ্যামল মিত্র, মান্না দে, অখিল বন্ধু ঘোষ এরা এসে আমায় ঘুম পাড়াতেন। কিন্তু গান শোনার উপায় ছিল ব্যাস ওইটুকুই, একটা ছোট্ট রেডিও। তারপর আমি যখন ক্লাস 1 বা 2, একটি উপহার পেলাম আমরা পরিবার হিসেবে। একটা ন্যাশনাল প্যানাসোনিক কোম্পানির ছোট্ট একটা ক্যাসেট রেকর্ডার, আর তার সাথে HMV থেকে প্রকাশিত হেমন্ত মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ গানের 6টি ক্যাসেটের একটা সংকলন। ব্যাস, ওই ছোট্ট টেপ রেকর্ডার আর 6টি ক্যাসেট, এবং ওই অ্যালবামের ওপরে একটি সাদা শার্ট, ধুতি, মোটা কালো ফ্রেমের চশমার পেছনে উজ্জ্বল চোখের সৌম্য চেহারার একজন মানুষ। এরা ছিলেন আমার ছোটবেলার বিশেষ বন্ধু। বাংলা গানকে বুঝতে পারা, শুনতে শেখার এই প্রাত্যহিক উদযাপনের সূচক ছিলেন তিনি। ওই যে রূপকথার গল্পে আছে না, রাজপুত্র রাজকন্যার প্রাণ থাকে কোনো এক জীবন কাঠিতে। আমার খুব করে মনে হয় জানেন, আমার এই বাংলা গানের সাথে, বাংলা শিল্পের সাথে, কৃষ্টির সাথে এই ভালোবাসার, এই বন্ধুত্বের জীবন কাঠিটা হয়তো এখনও রাখা আছে কোথাও একটা হারিয়ে যাওয়া, অবহেলায় পড়ে থাকা HMVর জীর্ণ হয়ে যাওয়া ওই অ্যালবামের 6টি ক্যাসেটের ফাঁকে। আর সেই ভালোবাসার সূত্রেই তো আপনাদের সকলের সাথে পরিচয়, বন্ধুত্ব। তাই এই BAGC রেডিও, এই অনুষ্ঠান, আপনাদের সাথে আমার যোগাযোগ, এই সব কিছুর সাথেই কোথাও না কোথাওভাবে এই ভদ্রলোক ভীষণভাবে জড়িয়ে। এমন মানুষের বোধহয় শুধু জন্মবার্ষিকী পালন হয়, কারণ অনুভূতির না কোনো থেমে যাওয়া হয় না, আবেগের কোনো জ্যোতিচিহ্ন নেই। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আবার এরকমই কোনো এক শনিবারে আপনাদের সকলের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন। শুনছিলেন BAGC রেডিও, আর আপনাদের সাথে ছিলাম আমি, অভিষেক। ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া ভুলালো রে, ভুলালো মোর প্রাণ পারেতে সোনার কোলে আধার মূলে কোন মায়া